সাধারণ মানুষ হিসেবে জুলাই গণ অভ্যুত্থান সাধারণ মানুষ চেয়েছিল ভোটের অধিকার। কারণ আমরা ভোট দিতে চাই। আমরা একটি নির্বাচন চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা চাই সামাজিক নিরাপত্তা। এই যে চাওয়াগুলো সাধারণ মানুষের চাওয়ার কথা আমি বলছি, যে একজন সাধারণ মানুষের এই প্রাপ্তিগুলোই চায়। তো সেই চাওয়াটি কতটুকু পূরণ হয়েছে আপনার কি মনে হয়? মানুষ আসলে অনেক কিছু চায়, এবং আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে সে নিজেও জানে না সে কি কি চায়। আপনি তাকে যা যা দিবেন সে পাবে, বলবে আপনি তাকে 10টা আইটেম বললেন, তুমি কি এই 10টা জিনিস চাও? আপনি ওরা বলবে হ্যাঁ তাই চাই। আপনি দিলেন, দেওয়ার পর সে বলবে আমি আরো আরো ওই জিনিসগুলিও চাই। তাই চাওয়ার কোনো শেষ নাই। আপনাকে যদি বেহেশতে নিয়ে বসিয়ে দেওয়া হয় তখন আপনি বলবেন যে এত আরাম কেন, এটা আমি চাই না। বলবেন ভাই এটা হলো হিউম্যান নেচার, তাই না? তো যদি সেটা না হয়, আমি এমনি জাস্ট এটা বললাম আর কি। মানুষ আসলে যেগুলো চাপে, যে কটা কথা কিন্তু বলেন প্রথমে, যে সামাজিক নিরাপত্তা, তারপরে আপনার ভোটের অধিকার। দেখেন ভোটের অধিকার কথাটা উঠলো কেন? আপনারা যারা আপনারা যুক্তরাষ্ট্রে বাস করেন অথবা ইউরোপে বাস করেন, যারা উন্নত দেশ বাস করেন, তারা তাদের যদি বলা হয় যে আপনারা কি ভোটের অধিকার চান, তারা বলবো ভাই এটা আবার চাওয়ার কি আছে? আমি ভোট দেবো, এটা তো স্বাভাবিক, এটা আবার চেয়ে নিতে হবে কেন, তাই না? আপনি কি ধরেন আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন বাতাস, কারণ আপনি যে বলেন যে আপনি কি বাতাস চান, এটা তো বাতাসের মধ্যে স্বাভাবিক, এটা আমাকে চাইতে হবে কেন? ভোট আমি দিব, একটা নির্দিষ্ট সময় করে আমি ভোট দিব, আমি নির্বাচিত করব যে কারা শাসন ক্ষমতায় থাকবে, এটা। কিন্তু আমাদের বাংলাদেশে যখন আপনি যখন আপনি যদি একজন লোকের নাক মুখ বন্ধ করে দেন, নিঃশ্বাস নিতে না দেন, তখন সে কিন্তু বুঝে সে কি পাচ্ছে না, তখন সে ভাবে বাতাস তার কেন দরকার। তো আমাদের এখানে তাই হয়েছিল। আমাদের এখানে গত 15 বছরে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এটা শেখ হাসিনা সরকার করেছিলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মানুষ প্রায় ভুলতেই বসেছিল যে একটা সরকার নির্বাচনের ক্ষেত্রে যে সাধারণ জনগণই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামক, এটা মানুষ কিন্তু ভুলতেই বসেছিল। অনেক লোককে আমরা পেয়েছি কিন্তু যার বয়স 22 বছর 23 বছর থেকে শুরু করে 32 বছর পর্যন্ত হয়ে গেছে, সে কখনো ভোট দেয়নি। সে জানে না যে কিভাবে সরকার পরিবর্তন অথবা সরকার নির্বাচনে আমার মতো সাধারণ মানুষের একটা ভূমিকা থাকতে পারে, এটা তারা প্রায় ভুলেই গিয়েছে। যে কারণে মানুষ ভোটটা চেয়েছে, যে আমি ভোটটা দিতে চাই, আমি যাকেই নির্বাচিত করি, ভালো হোক মন্দ হোক, সেই সিদ্ধান্তটা যেন আমি নিতে পারি, এই ধরনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে কিন্তু কাজ করেছিল। ওই সময় যেহেতু ভোটের অধিকারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে কারণে এটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, ইউনূস সরকার, তখন আমরা সবাই ভেবেছিলাম যে উনি দ্রুততার সঙ্গেই একটা ভোট দিয়ে ভোটের ব্যবস্থা করে তারপরে যারাই নির্বাচিত হোক তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে ওরা চলে যাবে। দেখুন এই জন্যই কিন্তু নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু কোনো রেগুলার গভর্নমেন্ট না। আগে একটা গভর্নমেন্ট ছিল, নতুন একটা সরকার আসবে, মাঝের এই অন্তর্বর্তীকালীন যে সময়টুকু, এই সময়টুকুকে উনি দেশ পরিচালনা করবেন এবং সেই সঙ্গে উনি একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করবেন। এই ছিল স্বাভাবিক নিয়ম। সেই জায়গায় ওনারা এসে বসলেন, বসার পর যে জন্য ওনাদেরকে বসানো হলো, প্রথম কাজটা কি দেখেন, যখন এরা ডক্টর ইউনূস গত বছরের অগাস্টের 8 তারিখে দায়িত্ব নিলেন, মানুষের স্বাভাবিক প্রত্যাশাটা কি ছিল? মানুষের প্রত্যাশা ছিল যে আরেকটা নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই ভোট দেবে এবং সকলের ভোট হিসেবে নেওয়া, এবং এই যে ভোটটা হওয়া পর্যন্ত যে সময়টা রাখবে, মাঝের সময়টুকু ওনারা দেশটাকে পরিচালনা করবে, এটুকু ছিল প্রত্যাশা। দেখা গেল কি, শুরু করার পরপরই নতুন নতুন শর্ত এনে এনে যুক্ত করা হলো। বলা হলো যে এরা এই অনির্বাচিত সাময়িক সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকার, ওনারাই নাকি কিছু সংস্কার করবেন, এবং সেই সংস্কারগুলো কি, ওনারা এমন একটা পদ্ধতি ক্রিয়েট করবেন যে পদ্ধতির কারণে পরবর্তী যে সরকার আসবে
তারা স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না, এই দাবিটা করা হলো। প্রশ্ন করা হলো, যে প্রশ্নটা আমার মনে জাগে, যে পরবর্তীতে যারা আসবেন তারা তো জনগণ কর্তৃক নির্বাচিত একটা সরকার। মানুষ, এদেশের প্রত্যেকটা ভোটার, প্রায় 12 কোটি ভোটার আমাদের, আমি ধরি 12 কোটি ভোটার ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করবে। সেই সরকার যাতে স্বৈরাচারী হয়ে না ওঠেন সেই ব্যবস্থা কে করবে? একটা অনির্বাচিত সরকার। প্রত্যাশাটা একটু বেশি হয়ে গেল না? একটা জনগণ যাদের নির্বাচিত করবে তাদের ব্যবস্থা করবে একটা অনির্বাচিত সরকার। তবে সেটা এই সরকারই বলতে শুরু করলেন যে আমাদের উপর এই দায়িত্ব চেপেছে, আমরা এই কাজটা আমরা করবো। আচ্ছা ঠিক আছে, করেন, কতদিন লাগাবেন এটা কিছু বলে না, যতদিন লাগে। প্রথম উনি বললেন যদি বেশি সংস্কার চান তাহলে বেশি সময় লাগবে, তাহলে জুন মাস লাগবে 2026-এ। আর যদি কম সংস্কার চান তাহলে 2025-এর ডিসেম্বরে হয়ে যাবে। এখন শুনি ডিসেম্বরে কোনো ইলেকশন হবে না। কবে হবে? উনি বলেছেন সর্বশেষ যে এপ্রিলে হবে। তাহলে বেশি চাইলে জুন, কম চাইলে ডিসেম্বর, তাহলে আপনি দিবেনটা কি? এটা বোঝা যাচ্ছে উনি দিবেন মাঝারি, মানে কিছু একটা দিবেন, বেশিও দিবেন না কমও দিবেন না, মাঝারি দিবেন। প্রশ্নটা হচ্ছে উনি দেওয়ার কি? আমি এই প্রশ্নটা করতে যাচ্ছি যে সংস্কার বেশি হবে না কম হবে, এটা উনি দেওয়ার কি? এবং উনি যে আসলেই দিতে পারেন, উনি যে আসলেই সংস্কার করতে পারেন, সেটাই বা কোথায় প্রমাণ হয়েছে? এই প্রমাণটা কে করেছে যে উনি সংস্কার দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি? উনি কি তা করতে পেরেছে? উনি যদি এমন হতো যে গত 1 বছর উনি দেখিয়ে দিতেন ওনার আচরণের মাধ্যমে যে বাংলাদেশের মানুষ এমন কিছু পেয়েছে তার এই সরকারের কাছ থেকে যা নাকি আমরা আগে কখনো পাইনি, উনি যদি দেখাতে পারতেন যে আমরা এই ভালো কাজগুলি করেছি, অতএব এই যে ভালো কাজ এটাই সংস্কার, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম সংস্কার জিনিসটা কি। এখন তো দেশের মানুষ এখনো জানে না যে সংস্কার বিষয়টা কি। সংস্কার কি একটা অলীক প্রত্যাশা, নাকি এই প্রত্যাশার কোনো বাস্তব ভিত্তি আছে? ওনারা কিছু লোককে দিয়ে একটা সংস্কার কমিশন করিয়েছেন। এখানে যে লোকগুলিকে আনা হয়েছে সেই লোকগুলিকে আমি দেখছি তার মধ্যে অনেক লোকই দ্বৈত নাগরিক, মানে বিদেশের নাগরিক, একটা অন্য একটা দেশের নাগরিক। তার মধ্যে কেউ আছে আপনাদের যুক্তরাষ্ট্রের নাগরিক, কেউ আছে ইউরোপিয়ান কোন কান্ট্রির নাগরিক, অন্য দেশের নাগরিক। আবার আমাদের এখানে একটা নিয়ম আছে যে একই সঙ্গে আপনার 2 দেশের নাগরিক হতে পারে, কোনো সমস্যা নেই। বাট নিয়ম যেহেতু আছে কোনো আপত্তি আমি করছি না, কিন্তু আমরা একটু নৈতিক অবস্থানের কথা বলছি। নৈতিক অবস্থানটা এরকম যে আপনি যখন বাইরের থেকে একজন লোককে নিয়ে আসবেন, মানে সে কি মানে ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করে এসেছে? তা তো আসেনি। ডক্টর আলিলিয়াদ এসেছেন এখানে আমাদেরকে সংস্কার শেখানোর জন্য যে কিভাবে সংস্কার করতে হবে। সঙ্গে করে নিয়ে এসেছেন মিস্টার মনির হায়দারকে। এই দুজনেই কিন্তু আমার পার্সোনাল লাইফে খুবই ক্লোজ। আলিলিয়াদ সাহেব আমার টিচার ছিলেন সরাসরি ইউনিভার্সিটিতে, আমি ওনার ক্লাসের ছাত্র ছিলাম। আমি এই জার্নালিজম থেকে পাশ করেছি, উনি জার্নালিজমের টিচার ছিলেন। আর মনির হায়দার আমার মানে আপনার জুনিয়র সহকর্মী ছিলেন। আমরা একসঙ্গে কাজ করেছি প্রায় 7-8 বছর। দুজনকে আমি খুব ক্লোজলি চিনি। কিন্তু দুজনেই তো যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তারা এসে আমাদেরকে সংস্কার করে দেবেন, আবার সংস্কার শেষে ওনারা আবার উড়াল দিয়ে চলে যাবেন, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এটা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক বলে আমি মনে করি।